মরীচিকার পেছনে লেখিকা মেহেরিন মারিয়াম। বোনাস পর্ব। গল্প কখনোই শেষ হয় না, প্রতিটি গল্প বেঁচে থাকে। হ্যাঁ, শেষ লাইনের পরেও চরিত্রগুলো কোথাও না কোথাও বেঁচে থাকে, কারো স্মৃতিতে, কারো অপেক্ষায়, কিংবা অসমাপ্ত অনুভূতির ভেতরে। মানুষ একদিন হারিয়ে যায়, সময় বদলে যায়, কিন্তু গল্প রয়ে যায়, কারণ প্রতিটা গল্পই কোনো না কোনো হৃদয়ে নিজের একটা জায়গা বানিয়ে নেয়। সকাল 11টা বাজে। বিছানার উপর একটা ব্ল্যাক নাইটি পরে চিটপটাং হয়ে ঘুমোচ্ছে নোহা। তার পায়ের কাছে জেহেরার ডান পাশে জীবাস্ককে কোলবালিশ বানিয়ে শুয়ে আছে। এদিকে বিছানা থেকে একটু দূরেই রাগী চোখে তাকিয়ে আছে ইথান আর ইউভান। ইথানের কোলে মেয়েটা কান্না করছে ফুপিয়ে, কেঁদেই চলেছে। এদিকে ইউভানের কোলেও ছেলেটা শুকনো মুখে কাঁধে মাথা রেখে আছে। বাচ্চা দুইটা মারাত্মক খিদে পেয়েছে, লাগবেই তো। সেই 7টার দিকে খেয়েছে, এখন 11টা বাজে। মাত্র 3 মাসের বাচ্চা এতক্ষণ কি না খেয়ে থাকতে পারে? কিন্তু না বোঝার মতো জ্ঞান যে তাদের মায়ের এখনো হয়নি। সকালেও অবশ্য নোহা ঘুমাচ্ছিল। ইথানি বাচ্চাদের এনে নোহার নাইটি সরিয়ে ফিট করিয়েছে। বাচ্চাদের জন্য ডক্টর বলে দিয়েছে কোনো ফর্মুলা মিল্ক দিতে না। বয়সে 19 আর 2 বাচ্চার মা হলেও নোহার জীবনে 1 ইঞ্চিও পরিবর্তন আসেনি। পরিবর্তন এসেছে শুধু ইথান আর ইউভানের জীবনে। অবশ্য তারাও চায় না নোহার লাইফস্টাইলে চেঞ্জ আসুক। প্যালেসে ন্যানি আর মেইড বাড়ানো হয়েছে আরও। তাছাড়াও বাচ্চাদের বেশিরভাগ সময় অফিসে নিয়ে যায় বা বাসাকেই অফিস বানিয়ে নেয়। অবশ্য ইথান ইউভানের পাগলামি সীমা ছাড়ানো। নোহার জন্য এত পাগল ছিল না, বিশেষ করে মেয়েটার জন্য ইথানের পাগলামি শেষ নেই। মেয়ের আগে ব্যথা যেন ইথানের লাগে, আর ছেলেটা ইউভানের কাছে বেশ ভালোই থাকে। বাপ ছেলে সারাদিন কি করে কেউ বোঝে না। ইথান দাঁড়িয়ে আছে বিছানার পাশে, চোখে মুখে বিরক্তি। ছোট্ট ইশরায়া এখনো ফুঁপিয়ে কেঁদেই যাচ্ছে। ছোট মুখটা পুরো লাল হয়ে গিয়েছে কান্না করতে করতে। ইথান এক হাতে মেয়েকে ধরে অন্য হাতে হালকা করে পিঠে হাত বুলাচ্ছে, কিন্তু তাতে কাজ হচ্ছে না। দেখ, আবার ঘুমাচ্ছে। ইথানের গলায় রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। ইভান সোফায় গিয়ে বসে, তার কাঁধে মাথা রেখে আধো আধো ঘুমন্ত অবস্থায় পড়ে আছে ইভান। ছেলেটা কান্না করছে না, শুধু শুকনো মুখে বাবার গলা জড়িয়ে আছে। মাঝে মাঝে ছোট্ট করে শব্দ করছে, স্পষ্ট বোঝা যাচ্ছে তারও খুব ক্ষুধা লেগেছে। ইভান দীর্ঘশ্বাস ফেলল। আমি বলেছিলাম আরও আগে উঠাতে। উঠিয়েছিলাম, তারপর আমার হাত ধরে বলল আর 5 মিনিট। সে এখনো 5 মিনিট 5 মিনিটই করছে। ইথান দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। ইভান হেসে ফেলল হালকা। আর সেই 5 মিনিট করতে করতে এখন 1 ঘন্টা কেটে গেছে, তার হুঁশ আছে তোর? ইথান এবার সরাসরি ঘুমন্ত নোহার দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ করে থেকে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল আর ধমক দিয়ে বলল, ব্ল্যাক রোজ। কোনো সাড়া নেই। এবার ইথান রাগে চিৎকার করে উঠল, নোহা! শ্রেয়া সাথে সাথে ভয়ে কেঁপে ওঠে, তাই ইথান গলা নামিয়ে তাকে আগে সামলালো। এদিকে নোহা ইথানের চিৎকারে শুধু কুঁকড়ে গিয়ে জীবাস্ককে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ইথানের কপালের রগ ফুলে উঠেছে সাথে সাথে। মেজাজে 13টা বাজিয়ে চলেছে, কিন্তু চিৎকার করলে তার মেয়েটা আরো ভয় পাবে। তাই নোহার হাতের বাহু ধরে টেনে বসিয়ে ঠান্ডা আর গম্ভীর কণ্ঠে বলে, আমি কিন্তু এখন রাগ করব। এইবারও কোনো লাভ হলো না। উল্টো নোহা ঘুমের মাঝে হাত ছাড়িয়ে শুয়ে পড়ে বিড়বিড় করলো, জেহের, আওয়াজ করিস না। ইভান এবার আগের মাঝেও হেসে মাথা নিচু করলো। ইথান অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে, আমি জেহের? ঠিক তখনই ইশরা আরও জোরে কেঁদে উঠল। সেই কান্নার শব্দে নোহা ধীরে ধীরে চোখ খুলল। আধা ঘুমন্ত চোখে চারপাশে তাকিয়ে কয়েক সেকেন্ড কিছু বুঝলো না। তারপর সামনে ইথানকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকালো। কি? ইথান একদম শান্ত গলায় বলল, আমার মেয়েটা না খেয়ে ক্ষুধায় কান্না করছে। তুমি কি উঠবে নাকি আমি তোমাকে ওয়াশরুমে নিয়ে চুবাবো? নোহা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎ উঠে বসলো। কটা বাজে? 11টা। হোয়াট? সে সাথে সাথে উঠে বেডের হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে নিজে ইশরায়ের দিকে হাত বাড়ালো। ইথানও এগিয়ে দিল। মেয়েটা মায়ের কোলে যেতেই কান্না কমিয়ে দিল। আর ইভানও ইউভানের কোল থেকে নড়ে চড়ে উঠল। নোহাও দেরি না করে নাইটিটা নামিয়ে মেয়েটাকে খাওয়াতে শুরু করলো, আর পুরো অপরাধী মুখে বলল, আমি ইচ্ছে করে ঘুমাইনি। ইউভান একটু কৌতুক মিশিয়ে বলল, অবভিয়াসলি তোমাকে দেখে মনে হচ্ছে কেউ জোর করে ঘুম পাড়িয়েছে, তাই তো উঠতেই পারছিলে না। নোহা মুখ ফুলিয়ে নেয় সাথে সাথে, গত রাতে তোমরাই তো ঘুমাতে দাওনি। কথাটা বের হওয়ার সাথে সাথে ইউভান কিছু বলবে, তার আগেই ইথান একদম সিরিয়াস মুখে বলল, বাচ্চাদের সামনে এসব বলতে না করিনি।
ওদের বয়স 3 মাস, কি বুঝবে? তোমার বয়সও মাত্র 12 ছিল, তোমারও কি কিছু বোঝার কথা ছিল না? কিন্তু কতগুলো আগামের প্ল্যানিং তো ঠিকই করেছিলে। খোঁচা দিচ্ছ? আমি কিন্তু তোমার থেকে দূরে গিয়েছিলাম, তুমি আবার কাছে টেনেছো। বেশি কথা বলার আগে কালকে রাতের কথা একবার ভেবে নিয়ে পরে বলো। নোহা এবার হেসে ফেলল, সেই হাসিটা শুনতেই যেন পুরো রুমের পরিবেশ বদলে গেল। ইশরায়া শান্ত হয়ে চোখ বন্ধ করল। ইশরায়ার খাওয়া শেষে তাকে ইথানের কাছে দিয়ে ইভানকে নিয়ে নিল নোহা। ইভানও মায়ের গায়ের সাথে লেগে খেতে শুরু করলো। পুরো রুমে ইভানের খাওয়ার শব্দ হচ্ছে। ইথান চোখ ভরে নিজে দেখছে তার জান বাচ্চা দুটোকে, তারপর খুব আস্তে বলল, অদ্ভুত না? ইউভান তাকালো তার দিকে। কি, আমাদের একটা বাচ্চাও নোহার মতো না? ঈশ্বরের কাছে গিয়ে শুক্রিয়া আদায় কর যে বাচ্চাগুলো ওর মতো হয়নি। ইথানের কথায় ইউভান হেসে ফেলল। সত্যি বলতে কি, এই একটা বিষয়ে দুজনের মতামত পুরোপুরি এক। নোহা যেমন সুন্দর, ঠিক তেমনই ভয়ঙ্কর এক দুর্যোগও বটে। ছোটবেলা থেকে এই মেয়েটা তাদের জীবনকে যতটা এলোমেলো করেছে, ঠিক ততটাই পূর্ণ করেছে। তাই ওদের দুজনেরই মনে মনে একটাই উইশ ছিল, বাচ্চাগুলো যেন মায়ের সৌন্দর্য পায়, কিন্তু মাথার ভেতরের ব্রেনটা যাতে কোনোভাবে না পায়। নোহার সাথে সাথে চোখ ছোট করে তাকালো। এক্সকিউজ মি। ইথান একদম নির্লিপ্ত ভঙ্গিতে মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, সত্যি বলছি, একজন নোহাকে সামলাতে আমাদের জীবন শেষ। ওয়াও গ্রেট, খুব ভালো। তোমাদের জন্য 9 মাস রেখে পেট কেটে বাচ্চা জন্ম দিলাম, আর এখন আমি সমস্যা? ইভান ঠোঁট কামড়ে হাসি চাপল, কারণ সে জানে এখন একটু ভুল কথা বললেই শুরু হবে নাটক। না বেলাক্রোজ, তুই সমস্যা না। আমি জানি আমি সমস্যা না, আমি ডিজাস্টার। নোহা গর্বিত মুখে বলল। ইথান কপাল টিপল। দেখছিস, নিজের মুখেই স্বীকার করছে। নোহার সাথে সাথে পাশের বালিশটা তুলে ছুঁড়ে মারল। ইথান সহজেই ধরে ফেলল সেটা। কিন্তু ঠিক তখনই ইশরায়েত ছোট্ট করে শব্দ করতেই ইথানের পুরো মনোযোগ আবার মেয়ের দিকে চলে গেল। শশ, ভাবি, ভয় পাই না। 1 সেকেন্ড আগেও যে মানুষটা ভয়ঙ্কর রাগে ছিল, এখন সে একদম নরম গলায় মেয়েকে শান্ত করছে। দৃশ্যটা দেখে নোহার ইভান দুজনেই হেসে ফেলল। সত্যি, ইথান সিকান্দার নামের মানুষটার সবচেয়ে বড় দুর্বলতা এখন তার মেয়ে। ইভানের দিকে খেতে খেতে আধা ঘুমিয়ে পড়েছে। ছোট্ট হাত দিয়ে নোহার নাইটি মুঠো করে ধরে আছে। ইভান সামনে ঝুঁকে ছেলের গালে আঙুল ছোঁয়ালো। এই ছেলেটা একদম আমার মতো। নোহা ভ্রু তুলল, চুপচাপ বলে, হ্যান্ডসাম বলে। ও প্লিজ, এটা মিথ্যা। ইথান এবার সরাসরি বলে উঠল, আসলেই ওই ছেলের অ্যাটিটিউড পুরো তোর। ইউভান গর্বিত মুখে মাথা নাড়ল, অ্যাজ ইট শুড বি। রুমের ভেতর আবার হাসির শব্দ ছড়িয়ে পড়ল। বাইরে দুপুরের রোদ আরও উজ্জ্বল হচ্ছে। দূরে প্যালেসের গার্ডদের চলাফেরার শব্দ, নিচে কিচেন থেকে খাবারের গন্ধ আসছে। কিন্তু এই রুমের ভেতরটা যেন পুরো আলাদা একটা দুনিয়া। নোহা ধীরে ধীরে ইভানের মাথায় হাত বুলাতে বুলাতে হঠাৎ চুপ হয়ে গেল। তার চোখ এবার দুই বাচ্চার উপর থেমে রইল। জানো, আমি এখনো মাঝে মাঝে ভয় পাই। ইথান আর ইভান দুজনেই তাকালো তার দিকে। ইভান নিচু গলায় জিজ্ঞেস করলো, কিসের ভয়? নোহা কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর খুব আস্তে বলল, এত সুখ আমার কাছে মাঝে মাঝে অবাস্তব লাগে। ছোট থেকে সুখ পেয়েই যাচ্ছি। মানুষ বলে সুখের পরে নাকি কষ্ট আসে, তাই ভয় পাই। রুমটা আবার নিস্তব্ধ হয়ে গেল মুহূর্তেই। ইথান ধীরে মেয়েকে বিছানায় শুয়ে উঠে এলো। তারপর নোহার সামনে হাঁটু গেড়ে বসলো। তার দুই হাত আলতো করে নোহার হাঁটুর ওপর রাখলো। আমাদের জীবনটা কখনো সহজ ছিল না, তাই সুখটা আমাদের কাছে অবাস্তব লাগে। কারণ আমরা সবসময় যুদ্ধ করে করেই দুনিয়ায় বেঁচে আছি। আর আমাদের সব কিছু একদম শুরু থেকেই সব তোমাকে খুশি রাখতে। আমরা যতদিন আছি, তুমি আর আমাদের কলিজাগুলোকে কোনো কষ্ট পেতে দিব না। সমস্ত কষ্ট আমাকে ছুঁয়ে যাক, তার বিনিময়ে সুখ পাখি না হয় তোমাদের হোক। আমার দুনিয়া তোমরা, আর আমার দুনিয়া খুশি তো আমি খুশি। ইউভান এবার এসে নোহার মাথাটা নিজের কাঁধে টেনে নিল। কিন্তু একটা কথা, এখন কিন্তু নোহার ভালোবাসায় ভাগ বসানোর মানুষ এসেছে। নোহা চোখ নামিয়ে ইভান আর ইশরায়ের দিকে তাকালো। দুইটা ছোট্ট প্রাণ নিশ্চিন্তে ঘুমাচ্ছে, যেন পৃথিবীর কোনো ভয় এখনো তাদের ছুঁতে পারেনি। নোহা বিশ্বাসই হয় না তার মতো উড়নচণ্ডী মেয়ের অংশ ওরা। নোহা তো বাচ্চা কি চাই জানতো না, আর এখন দুই বাচ্চার মা। এই অনুভূতিগুলো ঠিক কতটা ভয়ঙ্কর নোহা নিজে একমাত্র বোঝে। প্রেগনেন্সির প্রতিটা দিন নিজের পেটের ভেতরে অস্তিত্ব অনুভব করা কতটা অন্য, তা সে ভাষায় বোঝাতে পারবে না। জেহের হঠাৎ মাথা তুলে দরজার দিকে তাকালো।
তার কান খাড়া হয়ে গেছে। জীবাসকেও ধীরে ধীরে উঠে বসলো। ইথানের চোখ মুহূর্তে শুরু হয়ে গেল, কারণ এই দুইটা প্রাণী কখনো কারণ ছাড়া অ্যালার্ট হয় না। পরের সেকেন্ডেই বাইরে থেকে দৌড়ে আসার শব্দ শোনা গেল। তারপর দরজায় তড়িঘড়ি নক। বস। বাইরে থেকে গার্ডের গলা ভেসে এলো। ইথানের মুখের শান্ত ভাবটা মুহূর্তে মিলিয়ে গেল। হোয়াট? বাইরে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ইতালি থেকে ইমার্জেন্সি কল এসেছে। ইভান স্যারকে এখনই যেতে হবে, একটা বড় ডিল রিলিজ হবে। রুমের ভেতরের উষ্ণ পরিবেশটা যেন এক মুহূর্তে বদলে গেল। ইথানের চোখ সরু করে জিজ্ঞেস করলো, কে কল করেছে? বাইরে দাঁড়িয়ে থাকা গার্ড সাথে সাথে উত্তর দিল, মিস্টার রিকার্ডো বলেছে একদিনেই রাতের মধ্যেই সাইন না হলে পুরো ডিলটা রাশিয়ার সিন্ডিকেট নিয়ে নিবে। ইউভান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মুখের হাসিটা মিলিয়ে গিয়েছে কয়েক সেকেন্ডে। সে চুপ করে দাঁড়িয়ে থেকে তারপর নিচে তাকালো ছেলেটার দিকে। ইভান তখনও আধা ঘুমে নোহার পাশে শুয়ে। ইউভান ছাড়া ছেলেটা কিছু বোঝে না। ও গেলে কি করে হবে? নোহা সাথে সাথে মুখ গোমড়া করে ফেলল। নো, ও যাবে না। ইউভান তাকে বলল, প্রিন্সেস শোনো। না মানে না, তুমি কোথাও যাবে না। নোহার গলায় এবার স্পষ্ট রাগের সাথে ভয়ও মিশে আছে, কারণ এই মানুষ দুজনকে ছাড়া এখনও তার দম বন্ধ লাগে। বিশেষ করে বাচ্চা হওয়ার পর সেই ভয়টা আরও বেড়েছে। ইথান ধীরে উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল। যাওয়ার আগে খুব শান্ত গলায় বলল, আমাকে 5 মিনিট দাও, আমি দেখছি। ইথান যাওয়ার পরে দরজা বন্ধ হতেই রুমের নিস্তব্ধতা নেমে এলো। ইভান ধীরে এসে আবার বিছানার পাশে বসলো। নোহা এবার সরাসরি তার দিকে তাকালো। যেতে হবে। ইউভান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, হ্যাঁ, এই ডিলটা না হলে পরে কয়েক মাস সমস্যা হবে। অনেক মানুষ জড়িত এর সাথে। নোহা ঠোঁট কামড়ে মুখ ঘুরিয়ে নিল। তার এই একটা জিনিস এখনো বদলায়নি। রাগ হলে সে চোখে চোখ রাখে না। ইউভান হালকা হেসে তার গাল টেনে একটা চুমু দিল। এই মুখটা করো না প্লিজ প্রিন্সেস। আমার ভালো লাগছে না, সরো। আমারও না। সত্যি খুব সহজেই মানুষগুলো অফিস থেকে শুরু করে মাফিয়া জগতে শাসন করা সব কিছু সামলাতে পারে, কিন্তু পরিবার থেকে দূরে যাওয়ার ব্যাপারটা পারে না। ইথান কয়েক মিনিট পর ফিরে এলো, হাতে ফোন, মুখ গম্ভীর। জেট প্রস্তুত করা হচ্ছে, যেতে হবে, কিছু করার নেই। নোহা সাথে সাথে তাকালো, তুমিও যাচ্ছ? ইথান মাথা নাড়ল, না, আমি থাকছি। ইভান ভ্রু তুলল, ওদের একটু খেয়াল রাখিস, আর মেয়েটার সাথে আমার ছেলেটাকে একটু দেখিস। বাচ্চা কিন্তু আমারও, তুই উল্টা ছেলেটাকে দিস না আমাকে। ইউভান একটু নোহার দিকে তাকালো, প্রিন্সেস, তোমাকে ছাড়া রাতে ঘুম হবে না। আমি ঠিকই ঘুমাবো। নোহার সাথে সাথে প্রতিবাদ করলো। ইথান ঠান্ডা গলায় বলল, গত সপ্তাহে আমি 2 ঘন্টা আমরা বাইরে ছিলাম, তুই পুরো প্যালেস মাথায় তুলেছিলে কেন তাহলে? নোহার সাথে সাথে চুপ। ইউভান এবার হেসে ফেলল। কট। নোহার রাগি চোখে তাকালো দুজনের দিকে। তোমরা দুজন খুব বড় অত্যাচারী। আমি তো তোমাদের খুঁজি বাচ্চাদের সামলাতে দিতে। আমার তোমাদের লাগে না। ইথান একদম নির্লিপ্তভাবে বলল, আমার বাচ্চাদের তোমার দেখতেও হবে না। গোটা তুমিটাকে পেলে বড় করে নিলাম, আর এগুলো তো আমার নিজের। জেহের যেন কথাটা বুঝতে পেরে লেজ নাড়িয়ে অন্যদিক দিয়ে বাচ্চার পাশে গিয়ে মাথা নিচু করে শুয়ে পড়ল। জানো বোঝাচ্ছে তারাও আছে ওদের প্রোটেক্ট করতে। জীবাস্কে উঠে আরেক সাইডে গিয়ে শুয়ে চোখ বন্ধ করলো। দৃশ্যটা দেখে ইভান আর হাসি আটকাতে পারল না। তারপর ধীরে ধীরে সে সামনে ঝুঁকে ইভানের কপালে চুমু দিল। ছোট্ট ছেলেটা ঘুমের মধ্যেই বাবার আঙুল শক্ত করে ধরল। তারপর উঠে মেয়েটাকে জড়িয়ে ধরল। ইভানের চোখ এক মুহূর্তের জন্য নরম হয়ে গিয়েছে। দেখেছিস, ছাড়তেই চাই না। দুজনই আমাকে বেশি ভালোবাসে। নোহা এবার আর কিছু বলতে পারল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। এরপর ইউভান ইশরায়ের মাথায় হাত বোলালো। মেয়েটা পুরোপুরি ইউভানের বুকের সাথে লেপ্টে ঘুমাচ্ছে, যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা ওটাই। সবশেষে ইউভান ধীরে নোহার সামনে এসে দাঁড়ালো। কয়েক সেকেন্ড শুধু তাকিয়ে রইল তার দিকে। আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসব। নোহা এবার খুব আস্তে বলল, প্রমিস। ইউভান তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল, অলওয়েজ। ইথান পাশ থেকে শান্ত গলায় বলল, ওখানে মাথা গরম করবি না, ডিল আগে ঝামেলা পড়ে। আমি কি তোর মতো নাকি? এজন্যই সতর্ক করলাম। দুজনের চোখাচোখি হতে হালকা একটা হাসি ফুটল, কিন্তু সেই হাসির আড়ালে একটা চাপা অস্বস্তি রয়ে গেল, কারণ তারা সবাই জানে মাফিয়া জগৎ কখনো কাউকে পুরোপুরি শান্তিতে থাকতে দেয় না। ইথান আলতো করে একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার পাশ থেকে সরে গেল। ঘরের কোনায় রাখা কালো চামড়ার কাউচটায় বসে সে আইপ্যাডে ইটালির সেই জরুরি ফাইলটা ওপেন করলো।
মিস্টার রিকার্ডোর পাঠানো টেক্সট আর রাশিয়ার সিন্ডিকেটের মুভমেন্টগুলো সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল বটে, কিন্তু তার অবচেতন মন তখনও বিছানার ওই 3টে মানুষের ওপরই আটকে ছিল। ইভান যখন দেখলো ইথান ফাইলের ভেতর ডুবে গেছে, তখন সে আর নিজেকে সামলালো না। নোহার অভিমানী থমথমে মুখটা দেখার পর তার বুকের ভেতর এক তীব্র আকুলতা মোচড় দিয়ে উঠল। সে ধীর পায়ে বিছানার একদম কিনারে এসে বসলো। নোহা তখনও মুখ ঘুরিয়ে ইভানকে আলতো করে ধরে বুকের সাথে জড়িয়ে রাখার ভান করছিল। ইভান নোহার কাঁপতে থাকা চিবুকটা নিজের শক্ত আঙুলের ছোঁয়ায় নিজের দিকে ঘোরালো। নোহার চোখে অভিযোগ স্পষ্ট। প্রিন্সেস, আমার দিকে তাকাও। ইভানের কণ্ঠস্বর এতটা নিচু আর ভারী শোনালো যে নোহার বুকের ভেতরটা কেঁপে উঠল। নোহা চোখ তুলতেই ইভান আর 1 সেকেন্ডের জন্য দূরত্ব রাখল না। সে ঝুঁকে এসে সরাসরি নোহার নরম আকুল ঠোঁট দুটো নিজের ঠোঁটে পুরে নিল। তার ঠোঁটের প্রতিটা স্পর্শে মিশেছিল এক তীব্র আকাঙ্ক্ষা। ইভানের ঠোঁটের রুক্ষ আর তৃষ্ণার্ত ছোঁয়ায় নোহার ঠোঁট দুটো মুহূর্তেই নতি স্বীকার করল। নোহা আলতো করে চোখ বন্ধ করে ইভানের শার্টের কলারটা নিজের মুঠোয় শক্ত করে চেপে ধরল। উফ ইভান! নোহা একটা মৃদু আর্তনাদ করে ইভানের চুলে নিজের আঙুলগুলো গলিয়ে দিল।